এর আগের লেকচার দুটো যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব আগে ওই দুটি লেকচার দেখে আসুন, কারণ ওই দুটি লেকচার না বুঝে এই লেকচারটি আপনার কাছে অনেক দুর্বোধ্য মনে হতে পারে। আর যদি আপনি আগের লেকচার দুটো ভালোভাবে দেখে থাকেন, বুঝে থাকেন এবং সিএসএস সিলেক্টর বলতে কি বোঝায় সেটা যদি জেনে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন। তো এই লেকচারে আমরা দেখব কিভাবে একটি ওয়েব পেজে সিএসএস অ্যাড করতে হয়। সিএসএস অ্যাড করার জন্য তিন ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই যেটা ইনলাইন সিএসএস, অর্থাৎ ট্যাগের লাইনেই আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। সেকেন্ড সেটা হলো আমরা একটা এক্সটার্নাল ফাইল অ্যাড করতে পারি, যেই ফাইলটা আমাদের কোনো এক ফোল্ডারে থাকবে বা আমাদের এইচটিএমএল ফাইলটি যেখানে আছে সেখানেই থাকবে। তারপরে সেই ফাইলটিকে আমরা আমাদের এইচটিএমএল ফাইলে লিঙ্ক করে দিতে পারি, অথবা আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করে স্টাইল রুল অ্যাপ্লাই করতে পারি। অন্যান্য ট্যাগের মতো স্টাইল নামে এইচটিএমএল এ একটি ট্যাগ আছে, সেই ট্যাগের ভেতরেও আমরা স্টাইল রুল লিখে এইচটিএমএল এ স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমি ধরে নিচ্ছি আপনি রিসোর্স ফাইলটি ডাউনলোড করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কোডে চলে যাই। আমি selectors.html নামে একটি ফাইলে এই কোডগুলো লিখেছি। প্রথমে একটি h1 ট্যাগ আছে, এরপরে কয়েকটি ব্লক আছে, 4টি ব্লকে 4টি h2 ট্যাগ এবং এর পরপরই একটি করে প্যারাগ্রাফ আছে। আমরা যদি কোডে দেখি এটা দেখতে ঠিক এরকম। একটু সুবিধার জন্য আমরা এক্সপ্লোরার প্যানেলটিকে অফ করে নিতে পারি। এখানে দেখা যাচ্ছে h1 ট্যাগ এবং h2 ট্যাগের পরে p ট্যাগ, ঠিক যেভাবে আমরা একটু আগে বললাম। এখন আমরা যদি একটু সিএসএস অ্যাপ্লাই করার তিন ধরনের পদ্ধতিতে ফিরে যাই তাহলে আমরা দেখব আমরা এই তিনভাবে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। বোঝার সুবিধার জন্য আমি নিচ থেকে শুরু করব, অর্থাৎ ইউজিং স্টাইল ট্যাগ। তারপরেই আমরা হয়তো এক্সটার্নাল ফাইল ইউজ করা শিখব এবং সবশেষে আমরা ইনলাইনে কিভাবে সিএসএস অ্যাড করতে হয় সেটিও দেখব। তো যেটা বলছিলাম, স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা সিএসএস রুল অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা হেড ট্যাগের ভেতরে, আমরা হেড ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। হেড ট্যাগে আসলে পেজের এই এইচটিএমএল পেজটির বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে যেগুলো ওয়েব পেজে দেখায় না। আর আমরা জানি বডিতে যেই কন্টেন্টগুলো থাকে শুধুমাত্র সেগুলোই একটি ওয়েব পেজ দেখা যায়। তো স্টাইল লেখার জন্য আমরা যে কোনো জায়গায় স্টাইল অ্যাপ্লাই করতে পারি, বাট বেটার হলো শুরুর দিকে অ্যাপ্লাই করা। আমরা হেড ট্যাগে একদম শেষের আগে এখানে স্টাইল নামে একটি ট্যাগ নিলাম। তারপরে আমরা চাচ্ছি h1 ট্যাগের জন্য একটি স্টাইল রুল লিখতে। তাহলে h1 লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা একটু জায়গা করে নিলাম। এখানে আমরা সিম্পলি শুধু বলবো কালার ক্লোন রেড, দেন সেমিকোলন। তারপরে h2 এর জন্য হয়তো আমরা আরেকটি সিএসএস লিখছি, কার্লি ব্র্যাকেট দিয়ে কালার মেবি ব্লু। তারপরে এই রুলটির একদম শেষে যে, অর্থাৎ এটি h2 ব্লক এর বাহিরে যে একটা ফাঁকা জায়গায় আমরা p ট্যাগের জন্য আরেকটি স্টাইল রুল লিখতে পারি, যেটা কালার হয়তো আমরা এই লেখাগুলোকে দেখাতে চাচ্ছি ধরুন টিল কালার। ওকে, তাহলে নিয়ম অনুযায়ী এই এইচটিএমএল পেজটিতে যতগুলো h1 ট্যাগ আছে সবগুলোর কালার রেড হয়ে যাবে, যতগুলো h2 আছে সব h2 গুলোর কালার হয়ে যাবে ব্লু, ব্লু বানানটি ভুল হয়েছে, ব্লু, এবং যত p ট্যাগ আছে সবগুলোর কালার এই টিল কালার হয়ে যাবে। চলুন ফাইলটি সেভ করে আউটপুটটি দেখে আসি। ফাইলটিকে রিফ্রেশ দিলেই আমরা দেখতে পাবো
যে চমৎকারভাবে আমাদের অ্যাপ্লাই করা সিএসএস গুলো এইচটিএমএল কন্টেন্টের উপরে অ্যাপ্লাই হয়েছে। এখন ধরা যাক আমরা প্রথম যে H2 দুটি ট্যাগ আছে সেই দুটি ট্যাগের কালার একটু ডিফারেন্ট করব, শেষের দুটির কালার একটু ডিফারেন্ট করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে দেখছি H2 এর কালার বলে দেয়া আছে এবং পৃথিবীতে যত H2 আছে, এই পেজে যত H2 আছে সবগুলোর জন্য এই কালারটি অ্যাপ্লাই হবে। আর এইখানে যেই সিলেক্টর আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে HTML সিলেক্টর, বিকজ H1, H2 and P all are HTML ট্যাগ। এখন আসছে আরও অন্যান্য যে সিলেক্টরগুলো আছে সেগুলোর ব্যবহার। যেমন আমরা জানি এক ধরনের সিলেক্টর আছে হ্যাশ সিলেক্টর। হ্যাশ সিলেক্টরকে আইডি সিলেক্টরও বলা হয়। আমরা হ্যাশ লিখে অবশ্যই একটি আইডির নেম দিতে হবে। ধরুন আমরা দিলাম হেডিং, তারপরে স্টাইল রুল লিখলাম, কালার ধরা যাক অরেঞ্জ। এরপরে আমরা আরেকটি রুল লিখতে পারি ডট বা ক্লাস সিলেক্টর দিয়ে, সেখানে হয়তো লিখলাম আর্টিকেল। এই নামটি আমরা যে কোনো নাম দিতে পারি, তবে একটা মিনিংফুল নাম দেওয়াটাই সবচেয়ে ভালো। এবং নামের ক্ষেত্রে স্পেস আমরা ব্যবহার করব না। স্পেসের প্রয়োজন হলে আমরা ড্যাশ অথবা আন্ডারস্কোর ব্যবহার করে পরের শব্দটি লিখতে পারি। যেমন ফিচার্ড আর্টিকেল। এই আর্টিকেলগুলোর কালার আমরা করতে চাচ্ছি পার্পল এবং দ্যাটস ইট। তাহলে আমরা এখানে দুটি রুল লিখেছি, একটি আইডি সিলেক্টর দিয়ে এবং আর একটি ক্লাস সিলেক্টর দিয়ে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন। কাজেই একটি পেজে এক নামে একটাই আইডি থাকাটা ভালো, কারণ পরবর্তীতে না হলে জাভাস্ক্রিপ্টে সমস্যা হতে পারে। তো আমরা এটা মনে রাখবো, আইডি আমরা শুধুমাত্র পারতপক্ষে একটি ইউজ করার চেষ্টা করব, এক জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। আর ক্লাস সিলেক্টর আমরা অ্যাজ মেনি অ্যাজ উই নিড উই ক্যান ইউজ। এখন এই সিএসএস রুলগুলো আমরা ট্যাগে কিভাবে অ্যাপ্লাই করব? ট্যাগে অ্যাপ্লাই করাটা খুবই সহজ। যেমন আমরা H1 এর ক্ষেত্রে আমরা জানি হ্যাশ হেডিং ইজ অ্যান আইডি সিলেক্টর। সো এখানে আমাকে বলতে হবে আইডি ইজ ইকুয়ালস টু হেডিং উইদাউট দ্য হ্যাশ সাইন। এরপরে আমরা H2 এর জন্য যেহেতু আইডি আমরা এক জায়গায় ব্যবহার করব, আইডিটি আমরা আর দ্বিতীয় কোনো জায়গায় ব্যবহার করছি না, তো এখানে H2 এর জন্য আমরা ক্লাস সিলেক্টর বা ডট সিলেক্টরটি ইউজ করার জন্য ক্লাস প্রপার্টির মধ্যে সেই ক্লাসটির নেম দিয়ে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের রুলটি, এবং এই রুলটি যে আইডি দিয়ে সিলেক্ট করা আছে সেটার জন্য আমরা হ্যাশ ইউজ করেছি, এবং অ্যাপ্লাই করার সময় আমরা আইডি প্রপার্টিতে সেই নেমটি এখানে বসিয়ে দিয়েছি। আবার ডট সিলেক্টর ইউজ করে আমরা আরেকটি স্টাইল রুল লিখেছি, যেমন ফিচার্ড আর্টিকেল, এবং অ্যাপ্লাই করার জন্য H2 ট্যাগের বা যে কোনো ট্যাগে আমরা ক্লাস প্রপার্টিতে সেই ডট সিলেক্টর বা ক্লাস সিলেক্টরের নেমটি দিয়ে সিএসএস রুল অ্যাপ্লাই করতে পারছি। তাহলে এই রুল অনুযায়ী আমাদের এই হেডিংটি আগে যেটি ছিল H1 রেড কালার, সেটি এখন হয়ে যাবে অরেঞ্জ, এবং শুধুমাত্র প্রথম H2 ট্যাগের হেডিংটি হয়ে যাবে পার্পল কালার। ফাইলটি সেভ করে আউটপুটটি দেখে আসি। আগের পেজটি দেখাচ্ছে, আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পরিবর্তনটি হয়েছে। এবার চলুন ফাইনালি আরেকভাবে যে সিএসএস অ্যাপ্লাই করা যায়, পেজে যোগ করা যায়, সেটি দেখে আসি। তাহলে এ পর্যন্ত শুধুমাত্র আমরা স্টাইল ট্যাগ ইউজ করে সিএসএস অ্যাপ্লাই করেছি। এখন চলুন দেখা যাক কিভাবে এক্সটার্নাল ফাইল অ্যাড করে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমাদেরকে একটি নতুন ফাইল অ্যাড করে নিতে হবে। আমরা সিএসএস যে ফোল্ডারে আমরা কাজ করছিলাম সেই ফোল্ডারে
একটি style.css নামে ফাইল তৈরি করি। এখানে লক্ষণীয় যে আমাদের ফাইলটির নেম অবশ্যই .css হতে হবে। এই ফাইলের মধ্যে আমরা একটু আগে যেসব রুলগুলো লিখেছিলাম সেই রুলগুলো কাট করে স্টাইল ট্যাগটি অবশ্যই স্টাইল ট্যাগটি বাদ দিয়ে পেস্ট করে রাখি এবং ফাইলটি সেভ করি। তাহলে এখানে আমাদের আর স্টাইল ট্যাগ লিখতে হবে না, এই জায়গায় অন্য আরেকটি ট্যাগ লিখতে হবে যেটাকে আমরা বলছি লিংক, অর্থাৎ একটি স্টাইল ফাইল আমরা লিংক করে দিতে চাচ্ছি। সেই ফাইলটির সাথে এই HTML ডকুমেন্টটির রিলেশন বলে দিতে হবে রেল অ্যাট্রিবিউট ইউজ করে, রিলেশন ইজ ইকুয়াল টু স্টাইল শিট। এরপরে ফাইলটির হাইপার রেফারেন্স দিয়ে দিতে হবে বা href। ফাইলটি আমাদের HTML ফাইলটি যেখানে আছে ঠিক সেই ডিরেক্টরিতেই আছে, কাজেই আমরা লিখব শুধুমাত্র style.css বা এন্টার দেব। তার মানে আমাদের ফাইলটি এই HTML এর ফাইলের সাথে লিংক হয়ে গেছে। এখন ওই ফাইলে আমরা যাই লিখব না কেন, যেই স্টাইল রুলই আমরা অ্যাপ্লাই করি না কেন, সেই স্টাইল রুলগুলো এই ওয়েব পেজের জন্য অ্যাপ্লাই হবে। এরপরে ফাইলটি সেভ করে ব্রাউজারে দেখে আসি, তেমন কোনো পরিবর্তন নেই। তার মানে আমাদের আগে যে রুলগুলো অ্যাপ্লাই করা ছিল সেই রুলগুলো অ্যাপ্লাই হয়ে গেছে এবং সেই অনুযায়ী ফরম্যাটিং দেখাচ্ছে। এখন এটা টেস্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই HTML ফাইলে যে আমরা যদি এই নামটি ভুল করে দেই, কারণ এই নামে কোনো স্টাইল ফাইল নেই, তাহলে আমরা আউটপুটটি কেমন দেখায় দেখতে পারবো। তাহলে দেখা যাচ্ছে সত্যিকার অর্থেই এক্সটার্নাল CSS আমরা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। আবার আগের অবস্থায় ফিরে আসলাম, এসে আমরা হয়তো স্টাইল ফাইলে আরও কিছু রুল অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেমন h1 ট্যাগটির আমরা চাচ্ছি অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার হোক, অর্থাৎ h1 ট্যাগটি মাঝামাঝি দেখাক। এই কোর্সের একেবারে শুরুর দিকে আমরা একটি h1 ট্যাগকে সেন্টারে নিয়ে এসেছিলাম অ্যাট্রিবিউট ব্যবহার করে, আর এখন আমরা দেখছি CSS রুল অ্যাপ্লাই করে কিভাবে একটি টেক্সটকে পেজের সেন্টারে বা একটি কন্টেইনারের সেন্টারে নিয়ে আসা যায়। তো h1 ট্যাগটিকে আমরা সেন্টারে নেওয়ার জন্য লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার, দেন ফাইলটিকে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে আউটপুটটি দেখে আসি। ওকে, তাহলে আগের স্টাইলগুলোর সাথে আমাদের নতুন যে স্টাইলটি সেটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ইনলাইন CSS ব্যবহার করতে হয়। যেমন হোয়াই ডু উই ইউজ ইট, এই টাইটেলটিকে অথবা h2 ট্যাগটিকে আমরা ইনলাইন CSS দিতে চাচ্ছি। এর জন্য আমরা ফাইলটিতে গেলাম, এরপরে হোয়াই ডু উই ইউজ ইট, এইখানে আমরা চাচ্ছি ইনলাইন স্টাইল অ্যাড করতে। ইনলাইন স্টাইল ব্যবহার করার জন্য প্রত্যেকটি HTML এলিমেন্টের স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট রয়েছে। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের শুধু CSS রুলগুলো বলে দিতে হবে। হয়তো এখানে আমরা চাচ্ছি এই লেখাটির নিচে একটা আন্ডারলাইন আসুক, তাহলে আমরা লিখব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন ফাইলটি সেভ করি, সেভ করে আউটপুটটি দেখে আসি। নাইস, তাহলে ইনলাইন স্টাইলও আমরা শিখে ফেললাম। তার মানে আমরা বিভিন্ন ধরনের সিলেক্টর ইউজ করে HTML এ স্টাইল অ্যাপ্লাই করতে পারি, এবং স্টাইল অ্যাপ্লাই করার জন্য আবার 3 ধরনের পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো ইনলাইন স্টাইল ব্যবহার করে, সেকেন্ড হলো এক্সটার্নাল CSS ফাইল লিঙ্ক করে, এবং থার্ড হলো স্টাইল ট্যাগ ব্যবহার করে। আশা করি আপনি CSS এর বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। CSS সিলেক্টর এবং স্টাইল রুল অ্যাপ্লাই করার মূল বিষয়টুকু আয়ত্তে নিয়েছেন। যদি ঠিকঠাক বুঝে না থাকেন তাহলে আমি অনুরোধ করব এই সেকশনের প্রথম 3টি লেকচার আর একটু ভালো করে দেখে আসুন, কারণ সামনের লেকচারগুলোতে আমরা ইন্টারমিডিয়েট CSS নিয়ে আলোচনা করব, যেখানে হয়তো এর অ্যাপ্লিকেশনগুলো কেমন হয় বা কিভাবে কোথায় লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে অতটা ব্যাপকভাবে বলা হবে না।